আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা সমুদ্রের তীরে একটা ছোট্ট মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। যখন মেয়েটার জ্ঞান ফেরে সে দেখতে পায় যে তার চারপাশে শুধু মানুষের লাশ আর লাশ ছড়িয়ে আছে। আন্ডারওয়ার্ল্ডের কিছু লোক মিলে তাদের পুরো গ্রামটাকে কবরস্থান বানিয়ে ফেলেছে। গ্রামের কিছু মানুষ সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু ওই খুনিরা তাদেরকেও মেরে ফেলে। মেয়েটার মা ওই ছোট্ট মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো মেয়েটার সামনে তার মাকেও মেরে ফেলে। আর তারপর ওই বাচ্চা মেয়েটাকেও মারার জন্য তারা এগিয়ে আসে। আর ঠিক এমন সময় আমরা এই গুন্ডাদের লিডার ইতোকে দেখতে পাই, যে কিনা ওখানে বসে বসে লাশ গুনছিল। ইতো দেখতে পায় যে তার লোকেরা এখন একটা ছোট্ট বাচ্চাকে মারতে যাচ্ছে। ইতো তার জীবনে অনেক মাসুম মানুষের জান নিয়েছে, যা তাকে ভেতর থেকে একটা পশুতে পরিণত করে ফেলেছে। কিন্তু আজকে ওই বাচ্চাটাকে দেখে তার ভেতরের মনুষ্যত্ব জেগে ওঠে। ওই বাচ্চা মেয়েটাকে মারার সময় তার হাত কাঁপতে শুরু করে, আর জীবনে প্রথমবার তার মনে হয় যে নিজেকে বদলানোর সে একটা সুযোগ পেয়ে গেছে, যার ফলে সে নিজের লোকেদেরকে মেরে ফেলে আর ওই বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এইসব কিছু করতে গিয়ে বেচারা ইতোর গায়েও গুলি লেগে যায়। আর এমনটা করে ইতো আসলে অনেক ভয়ঙ্কর সব লোকেদের সাথে শত্রুতা করে ফেলে। আর খুব শীঘ্রই সবাই জেনে যায় যে ইতো ট্রাইডের সাথে বেইমানি করেছে, যার ফলে তাকে মারার জন্য মানুষের লম্বা লাইন লেগে যায়। এরপর ইতো তার এক বন্ধুর কাছে চলে যায়, কিন্তু তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে তার বন্ধুকে কিছু বলার আগে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে কেউ তার শরীর থেকে গুলিগুলো বের করে দিয়েছে। সেখানে শিন নামের একটা মেয়ে তাকে কিছু পেইন কিলার খেতে দেয়, যেটা খেয়ে সে কিছুটা আরামও পায়। তবে বিপদ কিন্তু এখনও কাটেনি। ইতো ৩ বছর পর এখানে ফিরে এসেছে, তাও আবার এমন অবস্থাতে। তাই শিন তাকে নিয়ে অনেক ভয় পাচ্ছিল, কারণ ইতোর জন্য হয়তো তাদেরকেও মরতে হতে পারে। তো এইসব কিছুর মধ্যেই তার পুরনো বন্ধু ফাতি সেখানে চলে আসে। ফাতি ইতোকে বলে যে তুমি এমনটা কেন করলে? ওরা তোমাকে সম্মান করত, তোমাকে ভয় পেত। ৩ বছর একটানা ট্রায়েডে থাকার পর একটা বাচ্চার জন্য তুমি সব কিছু হারিয়ে ফেললে। কিন্তু ইতো তাকে বলে যদি তুমি আমার জায়গাতে থাকতে তাহলে তুমিও ঠিক এমনটাই করতে। তো যাই হোক, এখন ইতো সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে চায়, যার জন্য তার কিছু জাল ডকুমেন্টস আর অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। ফাতি তাকে বলে যে পালিয়ে আর যাবে কোথায়? এদের দিকে দেখো, এরা সবাই আমাদের বন্ধু। ওরা ট্রায়েডকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দেখো অর্ধেক ওরা মারা গেছে, আর যারা বেঁচে আছে তারা পোকামাকড়ের মতো জেলে পচে মরছে। এসব কিছুর মধ্যে সেখানে আরও 2জন লোক চলে আসে, যাদের মধ্যে একজন লোককে দেখে ইতো একদমই খুশি হতে পারে না, কারণ ওই লোকটার কারণেই ৩ বছর আগে ইতোকে বাধ্য হয়ে ট্রায়েডের সঙ্গে যুক্ত হতে হয়েছিল। ফাতি ইতোকে বলে যে ট্রায়েড কিন্তু তোমাকে খোঁজার জন্য লোক লাগিয়ে দিয়েছে, আর তোমাকে মারার জন্য যে লোকেরা নেমেছে তাদের লিস্ট কিন্তু অনেক লম্বা। তো এরপর আমরা আরিয়ান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা চায়নাতে ট্রায়েডের জন্যই কাজ করত। সেদিন রাতে চায়নার একটা ক্লাবে কিছু লোক তাদের লিমিট ক্রস করে ওখানকার ওয়েটারদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে, এমনকি তাদেরকে মারধরও করে। আরিয়ান প্রথমে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের বোঝানোর চেষ্টা করে। সে এমনকি ওখানকার সব থেকে দামি ওয়াইন তাদেরকে অফার করে, আর তাদেরকে নিজে হাতে সে ওয়াইন সার্ভও করে। কিন্তু যখন তারা তবুও আরিয়ানের কোনো কথা না মানে, তখন আরিয়ান সেটাই করে যার জন্য তাকে সেখানে রাখা হয়েছে। সে ওদের সবাইকে এক এক করে মেরে ফেলে। আর একটা লোক তখন নিজেকে বাঁচানোর জন্য একজন মেয়েকে জিম্মি করে ফেলে আর বলে যে আমার কাছে আসবে না, নইলে আমি কিন্তু একেও মেরে ফেলবো। কিন্তু তার ধমকিতে আসলে আরিয়ানের কিছুই যায় আসে না। সে ওই লোকটাকেও মেরে ফেলে, আর তারপর তাদের সবার লাশ রাতারাতি সেখান থেকে সরিয়ে ফেলে। এইসব কিছুর মধ্যে ইন্দোনেশিয়ার একজন বড় গ্যাংস্টার তাকে ফোন করে। সে আরিয়ানকে জানায় যে তার এক পুরনো বন্ধু ট্রায়েডের সঙ্গে বেইমানি করেছে। আরিয়ান জানতে পারে যে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য ইতো নিজের লোকেদেরকে মেরে ট্রায়েড ছেড়ে পালিয়ে গেছে। এটা শোনা মাত্রই সে চায়না থেকে সোজা ইন্দোনেশিয়াতে ফিরে চলে আসে। সেখানে আরিয়ান চিয়েন উ নামের একজন লোকের সঙ্গে দেখা করে, যেখানে চিয়েন উ হলো একজন ভয়ঙ্কর ক্রিমিনাল, যার ব্যাপারে শোনা যায় যে টাকার জন্য সে যে কারো গলা কেটে ফেলতে পারে। চিয়েন তাকে বলে যে ইতোকে মারার জন্য বস কিন্তু অন্য যে কাউকেই পাঠাতে পারতেন, কিন্তু তোমাকে বেছে নেওয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। আসলে তাদের এমন কাউকে দরকার যার মধ্যে তোমার মতোই ক্ষমতা পাওয়ার খিদে রয়েছে।
এমন কেউ যে কিনা এখানকার ক্যাসিনো আর ড্রাগসের ব্যবসা ভালোভাবে চালাতে পারবে। কিন্তু এর জন্য তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে ইতোকে মেরে ফেললে, তারপরে এই সব কিছু তোমার হাতে চলে যাবে। অন্যদিকে আমরা ইতোকে দেখতে পাই যে কিনা পালানোর জন্য বিভিন্ন রকমের জাল ডকুমেন্টস বানাচ্ছিল। সে এতক্ষণে বুঝতে পেরেছিল যে আরিয়ান হয়তো তাকে মারার জন্যই বসে আছে, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। তো পালানোর সকল প্রস্তুতি শেষ হয়ে গেছে, কিন্তু ইতো যখন টাকা গোনার জন্য পলিথিন খোলে তখনই দেখতে পায় যে সেখানে কোনো টাকাই নেই। সেখানেই ইতো জানতে পারে যে 3 বছর আগে যখন সে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তখন তার গ্যাংয়েরই একজন লোক তার সকল টাকা নিয়ে পালিয়ে গেছে, এবং ওই লোক সেই টাকাগুলো নিয়ে নিজের একটা ছোট ব্যবসা সেট করে ফেলেছে, যেখানে সে নিজের কষায়ের দোকানে বসে বিভিন্ন ড্রাগসের ব্যবসা করে। যদি তোর টাকার দরকার পড়ে তাহলে ওই লোকটার কাছে এখন তাকে যেতে হবে। কিন্তু ফাতি তাকে বোঝায় যে ইয়োহান নামের ওই লোক কিন্তু এখন ছিচকে চোর নেই, এখন সে অনেক বড় গ্যাংস্টার হয়ে গেছে। যদি তুমি ওখানে যাও তাহলে সাবধানে যেও। ইয়োহান কিন্তু তোমাকে মারার আগে 1 সেকেন্ডও চিন্তা করবে না। এরপর ইতো ইয়োহানের সেই কষায়ের দোকানে চলে যায়, যেখানে সে কাউন্টারে থাকা ঘন্টা বাজায়। যা শুনে ইয়োহান বাইরে চলে আসে আর জিজ্ঞাসা করে, আপনার কি চাই? কিন্তু সে চশমা পরতেই দেখতে পায় যে তার সামনে ইতো দাঁড়িয়ে আছে। ইতো বলে যে আমি আমার টাকা নিতে এসেছি। ইয়োহান সাথে সাথে তাকে মারার জন্য গান উঠাতেই যাবে, ঠিক তখনই ইতো তাকে ধরে ফেলে আর বলে যে আমি কিন্তু তোর সাথে মারামারি করতে আসিনি, চুপচাপ আমার টাকা দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। ইতো ইয়োহানকে জিম্মি করে তার দোকানের ভেতরে নিয়ে যায়, যেখানে আমরা ইয়োহানের কসাইদের দেখতে পাই, যারা তাদের বসের মাথায় বন্দুক ধরা দেখে একেবারে সতর্ক হয়ে যায়। ইতো ইয়োহানকে বলে যে তোর লোকেদেরকে বল আমার টাকা নিয়ে আসতে, কিন্তু তখনই আমরা একজন কসাইকে দেখতে পাই যে কিনা পেছন থেকে ইতোর উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ইতো সময় থাকতে তার চাল বুঝে ফেলে আর তাকে গুলি করে দেয়। তবে তখনই আরও একজন লোক তার উপরে হামলা করে দেয়। ইতো তাদের সাথে লড়াই করতে চায় না, কিন্তু তারা থামার নামই নিচ্ছিল না। তারা ইতোর উপরে অনেকগুলো প্রাণঘাতী হামলা করে, কিন্তু ইতো যেভাবেই হোক তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সবাইকেই মেরে ফেলে। তাদের মধ্যে কয়েকজন তো ইতোকে গ্রাইন্ডার দিয়ে কেটে ফেলারও চেষ্টা করে, কিন্তু ইতো ওই ব্লেড দিয়ে অন্য আরেকজনের পা কেটে দেয়। তাদের এই ফাইট দেখতে দেখতে অনেক ব্রুটাল হয়ে যায়, আর এখন হয় ইতো বেঁচে থাকবে নয়তো কেউ বেঁচে থাকবে না, যার পর ইতো এক এক করে সবাইকে মেরে ফেলে। এরই মাঝে ইয়োহান সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে চলে যায়, আর সবাইকে মারার পরে ইতো যখন ইয়োহানকে খুঁজছিল তখনই ইয়োহান তার উপরে গুলি চালিয়ে দেয়। ইতো দেখতে পায় যে ইয়োহান কারোর সাথে ফোনে কথা বলছিল, কিন্তু ইয়োহান ইতোর ব্যাপারে কাউকে কিছু বলার আগে ইতো তার পায়ে গুলি করে দেয় আর তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। সে জিজ্ঞাসা করে যে কাকে কল করেছিলি তুই? কিন্তু ইয়োহান বলে যে এত তারা কিসের, তো টাকা চায় না, এই যে নে তোর টাকা। কিন্তু ঠিকঠাক উত্তর না দেওয়ার কারণে ইতো তার আঙুলগুলো ভেঙে দেয়, যার পর ইয়োহান তাকে জানায় যে ট্রায়াডের লোকেরা কিন্তু তোর পিছু করছে, আর আমার লোকেরাও তোর বন্ধু ফাতিকে মারার জন্য তার কাছে পৌঁছে গেছে। তো এখন তুই কাকে বাঁচাবি? তবে ইতো এখানে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে কিছু লোক তার উপরে হামলা করে দেয়, আর এই গোলাগুলির মধ্যে ইয়োহান মারা যায়। ওদিকে আমরা ফাতিকে দেখতে পাই যে কিনা বেরোনোর আগে ইতোকে একটা কল করে, কিন্তু যখন সে কল তোলে না তখন ফাতির সাথে সাথেই বুঝে যায় যে ইতোর সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। তাই সে ববকে বলে যে শিনকে এখান থেকে যেভাবেই হোক নিরাপদ একটা জায়গাতে নিয়ে যেতে। কিন্তু বব যখন নিচে নামছিল তখন সে দেখতে পায় যে কিছু লোক তার পিছু করছে, আর হঠাৎ করেই লিফটের মধ্যে কিছু অস্ত্রধারী লোক ঢুকে পড়ে। ধরা পড়ার আগে বব সময় থাকতে শিনকে ধাক্কা মেরে লিফটের বাইরে বের করে দেয়। তো এরপর সে ভেতরে থাকা সকল হামলাকারীদের মেরে ফেলে, আর রক্তে মাখামাখি অবস্থায় সে নিজের বাকি সঙ্গীদেরকে বাঁচাতে চলে যায়। তো এখানে আমরা দেখতে পাই যে ফাতিকে ইয়োহানের লোকেরা ধরে ফেলেছে, আর তারা ফাতিকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে বব চলে আসে। সবাই তার উপরে বৃষ্টির মতো গুলি চালাতে থাকে, যেটা দেখে ফাতি রেগেমেগে তাদের সবাইকে এক এক করে কেটে ফেলে। কিন্তু তখনই সে দেখতে পায় যে বব বেঁচে আছে, কারণ সে ভেতরে কিছু একটা বুলেট প্রুফ পড়েছিল, যার কারণে বুলেটের আঘাতেও সে বেঁচে যায়। কিন্তু বিপদ এখনও কাটেনি, কারণ কিছু লোক দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো বব তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা দুজনে ওদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু ওদের সংখ্যা এতটাই বেশি ছিল যে ওদের সঙ্গে লড়াই করা একদমই সহজ ছিল না। একজন হামলাকারী ববকে মারার চেষ্টা করে, কিন্তু বব তাকে তুলে নিচে ফেলে দেয়। আর এরই মাঝেই আমরা আরিয়ানকে দেখতে পাই যে কিনা নিচে গাড়িতে বসে কাজ শেষ হওয়ার অপেক্ষা করছে।
ওদিকে ইতোর যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় যে পুলিশেরা তাকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। সে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে যে এরা সবাই ঘুষখোর অফিসার যারা কিনা ট্রায়েডের জন্যই কাজ করে। তারপর সে ওই পুলিশদের উপরে হামলা করে দেয়। পুলিশের কাছে অর্ডার ছিল ইতোকে জ্যান্ত ধরে আনার, তাই তারা ইতোকে চাইলেও মারতে পারছিল না। তবে তারা ট্রেজার গান দিয়ে ইতোকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু ইতো সুযোগ বুঝে গ্রেনেড দিয়ে গাড়ির ভেতরে একটা ব্লাস্ট করে দেয়, যার ফলে তাদের গাড়িটাই উল্টে যায় আর কোনো রকমে সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সে এতক্ষণে অনেক আহত হয়ে গিয়েছিল। এরপর সে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোকের গাড়ি ছিনিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে জ্যাক ওই বাচ্চাটাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু তখনই হঠাৎ একজন লোক তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। প্রচণ্ড ব্যথা পাওয়ার পরেও জ্যাক পিছিয়ে যায় না। জ্যাক এক ঝটকায় পাল্টা আক্রমণ করে তাকে ওখানেই মেরে ফেলে। এরই মাঝে চিয়েনের কাছে তার লোকেদের ফোন চলে আসে। তারা তাকে জানায় যে ইয়োহানের লোকেরা ভেতরে গিয়েছিল, কিন্তু কেউ এখনও বাইরে বেরিয়ে আসেনি। সে ভালো মতো জানতো যে ওদেরকে মারা এদের কর্ম নয়। এই কথা বুঝতে পেরে সে নিজেদের লোককে এই কাজটা শেষ করার কথা বলে দেয়। আর ওদিকে ফাতি ওই লোকগুলোর সাথে একাই লড়াই করে যাচ্ছে। সবাইকে মারার পর সে যখন ওখান থেকে চলে যাবে ঠিক তখনই পেছন থেকে আরেকজন লোক এসে তার উপরে হামলা করে দেয়। সে বেচারা অনেক আঘাত পায়, অনেক রক্ত বেরিয়ে যায়, কিন্তু সে ওই বাচ্চা মেয়েটাকে যে কোনো মূল্যে বাঁচাতে চায়। তারা তিনজন আধমরা অবস্থাতে এখান থেকে এগোতেই যাবে, ঠিক তখনই আবারও একজন লোক তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বব তাদের ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু তখনই আবার লিফটের দরজা খুলে যায় আর সেখানে তারা এমন সব লোকদেরকে দেখতে পায় যা দেখে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ তাদের সামনে ট্রায়াডের এলিট কিলারেরা দাঁড়িয়ে আছে। ফাতি বুঝতে পারে যে এখন তাদের বেঁচে ফেরা অসম্ভব, তাই সে তার বন্ধুদেরকে ওই বাচ্চাকে নিয়ে পালানোর কথা বলে, কিন্তু বব এখন আর পালাতে চায় না। এলিনা নামের এখানে একজন সাদা চুলের মেয়ে ছিল যে কিনা ইয়োহানের লোকদেরকে মেরে ফেলে। ফাতি তার সঙ্গে লড়াই করতেই যাবে, কিন্তু তখনই বব তাকে আটকে দেয় আর বলে যে না, তোমরা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। এটা বলে সে এলিট কিলারদের উপরে হামলাও করে দেয়, কিন্তু এক আঘাতে এলিনা তাকে মেরে ফেলে। আর ওদিকে আমরা অ্যানাকে দেখতে পাই যে কিনা জ্যাককে ধরে ফেলেছে। সে সবার আগে জ্যাকের হাত কেটে ফেলে আর তারপর তার গলা কেটে তাকে খুবই নির্মমভাবে মেরে ফেলে। সে এখন ফাতিকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে। অ্যানা বলে যে এইসব কিছু করছোটা কি, তুমি কি আমাদের ধোকা দিতে চাও? কিন্তু আরিয়ান তাকে একটার পর একটা ঘুষি মারতে থাকে আর একটা জোরদার কিকের সাথে তাকে ওখানেই শেষ করে ফেলে। আরিয়ান এখান থেকে ফাতিকে পালাতে সাহায্য করে, কিন্তু তখনই ফাতির আরিয়ানের উপরে সন্দেহ হতে থাকে। সে বলে যে ইয়োহান তো জানতোই না যে আমরা কোথায় থাকি, শুধু তুমি জানতে আমাদের ঠিকানা। এখন সত্যি করে বলো যে ইয়োহানকে আমাদের খবর কে দিয়েছে? তো এখানে আরিয়ান কিছু বোঝানোর আগেই ফাতি গুলি চালিয়ে দেয় আর ওই বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে যেতে শুরু করে। তবে কিছু দূর যেতেই কিছু অস্ত্রধারী লোক তাদেরকে ঘিরে ফেলে আর তার উপরে গুলির বৃষ্টি শুরু করে দেয় আর ফাতি সবার থেকে বেঁচে পালানোর চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা ওই বাচ্চাটাকে মারার জন্য কোমর বেঁধে তার পেছনে পড়েছিল, তাই এখন ফাতি নিজের গাড়ির নিচে অনেক সন্ত্রাসীকে জ্যান্তই পিষে ফেলে। কিন্তু এই সময়ের মধ্যে তার গায়ে অনেকগুলো গুলি লেগে যায়। ফাতি জানতো যে এখান থেকে তার বেঁচে ফেরা অনেক মুশকিল, তাই সে ওই মেয়েটাকে তার একটা শেষ কাজ করার কথা বলে দেয়। তারপর সে ধীরে ধীরে ওই সন্ত্রাসীর দিকে এগিয়ে যেতে থাকে আর সবাই তার সামনে অস্ত্র তাক করে দাঁড়িয়েছিল। আর যখনই ফাতি গান উঠিয়েছিল তাদেরকে মারার জন্য, সাথে সাথে তারা ব্রাশ ফায়ার শুরু করে দেয় আর ফাতির শরীরটা গুলিতে ঝাঁঝরা করে ফেলে। তাদের মধ্যে একজন লোক ওই মেয়েটাকে দেখতে যায়, কিন্তু ততক্ষণে ওই মেয়েটা গাড়ির ভেতর থেকে পালিয়ে গিয়েছিল। আর এদিকে এতগুলো গুলি লাগার পরেও ফাতি তখনও জীবিত ছিল। এখন একজন সন্ত্রাসী ফাতির মাথায় একটা শেষ গুলি করে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই অন্ধকারে লুকিয়ে থাকা একজন অজানা মেয়ে ওই সবগুলো সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলে। সে দেখতে পায় যে ততক্ষণে ফাতি মারা গেছে, কিন্তু তখনই সে পুলিশের সাইরেনের আওয়াজও শুনতে পায়। এটা শুনে ওই মেয়েটা ওখান থেকে পালিয়ে যায় আর এতক্ষণে ইতো ওই জায়গাতে ফিরে চলে আসে আর সে দেখতে পায় যে তার সকল বন্ধুরা ইতিমধ্যেই মারা গেছে। তার মনে হয় যে ওই সন্ত্রাসীরা ওই মেয়েটাকে হয়তো মেরে ফেলেছে, কিন্তু এমনটা ছিল না,
কারণ মারা যাবার আগে ফাতি ওই বাচ্চা মেয়েটাকে পাশেই দাঁড়িয়ে থাকা অন্য একটা গাড়ির নিচে লুকিয়ে রেখেছিল, যার কারণে বাচ্চাটার প্রাণ এ যাত্রায় বেঁচে যায়। বাচ্চাটাকে জীবন্ত পেয়ে ইতো অনেক খুশি হয়ে যায়। সে সাথে সাথে ওই বাচ্চাটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। এখানে ইতো শিনকে ফোন করে বলে যে সব কিছু শেষ হয়ে গেছে, নিজেদের ফোন ফেলে দাও আর এখান থেকে অনেক দূরে চলে যাও। এরপর ইতো ওই মেয়েটাকে একটা নিরাপদ জায়গাতে নিয়ে চলে যায়। সেখানে পৌঁছে ইতো চারপাশের মেঝেতে কাচের টুকরো ভেঙে ছড়িয়ে দেয়, যাতে করে কেউ ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করলে সে সাথে সাথে টের পেয়ে যায়। ইতো এখন ওই মেয়েটাকে তার নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে মেয়েটা তাকে নিজের নাম রিনা বলে। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই যে কিনা এখনও বেঁচে আছে, কারণ সেদিন ফাতি তার উপরে গুলি চালায়নি। এরপর সে চিয়েনের সঙ্গে দেখা করতে চলে যায়, আর সে চিয়েনের উপরে অনেক রেগেছিল। কিন্তু অ্যালিনা এখানে আরিয়ানকে দেখে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু চিয়েন অ্যালিনাকে আটকে দেয় আর বলে ওকে আসতে দাও। সে আরিয়ানকে বসতে বলে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করলে, আমার পাঠানো লোককে মারলে কেন? আরিয়ান বলে যে তুমি ইতো আর ওই মেয়েটাকে মারতে চাও, এটা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার বন্ধুদেরকে কেন মারলে? আসলে আরিয়ান, ইতো আর তার বাকি বন্ধুরা মিলে 6 নামের একটা গ্যাং চালাতো। তারা অনেক ভালো বন্ধু হলেও কাজের কারণে তারা আলাদা আলাদা থাকতো। তো যাই হোক, এখন চিয়েন তাকে বলে যে কেউ ইতোকে সাহায্য করার চেষ্টা করবে তাকে মরতেই হবে। এখন তুমি বলো ইতোকে মেরে তার জায়গা নিতে চাও কি না? আরিয়ান তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। অন্যদিকে আমরা ইতোকে দেখতে পাই, যার এখন ভয়ের চোটে ঘুমিয়ে আসছিল না। সে রিনাকে যে কোনো মূল্যে বাঁচাতে চায়। তো এখন রাতের বেলা না ঘুমিয়ে সে ওই বাচ্চাটাকে পাহারা দিচ্ছিল, আর ঠিক তখনই সেখানে সে কারো উপস্থিতির শব্দ টের পায়। সে পা টিপে টিপে এগিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় যে না, এই ঘরে এখনো কেউ ঢোকেনি। কিন্তু তখনই ওই মেয়েটা তার উপরে আবারও অ্যাটাক করে দেয়। ইতোর সাথে সাথে ওই মেয়েটার সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু সে যেহেতু আগে থেকে অনেক আহত ছিল, তাই বেশিক্ষণ ওই মেয়েটার সামনে টিকতেই পারে না। ওই মেয়েটাকে সবাই অপারেটর নামেই চেনে, আর সে মূলত অনেক ভয়ঙ্কর একজন কিলার ছিল। সে এখানে ইতোর সকল মুভ জানতো, আর সে এখন ইতোকে এত জোরে একটা লাথি মারে যে ইতো আর উঠতেই পারে না। আর সম্পূর্ণভাবে ইতোকে বাগে আনার জন্য সে তার মাথা বেসিনে মেরে দেয়। তো এখানে অপারেটর তাকে মারতে যাবে, ঠিক তখনই এইসব আওয়াজ শুনে রিনা নামের সেই বাচ্চাটা ঘর থেকে বেরিয়ে আসে, আর সে বলে যে প্লিজ এই আঙ্কেলকে মেরো না, ইনি আমার জীবন বাঁচিয়েছে। এই কথা শোনার পরে অপারেটর ইতোকে বেঁচে থাকার একটা সুযোগ দেয়। তো এখানে আমরা জানতে পারি যে অপারেটরকে 6 অর্থাৎ ইতো এবং তার বন্ধুদেরকে মেরে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তো ইতো বলে যে ঠিক আছে, একসময় তো আমি ওদের লিডার ছিলাম, তো কিসের অপেক্ষা করছো তুমি? নিজের কাজ শেষ করো, আমাকে মেরে ফেলো। কিন্তু অপারেটর ইতোর কাছ থেকে জানতে চায় যে তুমি ওই বাচ্চাটাকে তোমার সাথে কেন রেখেছো, কারণ যদি ওই বাচ্চাটা তার সাথে থাকে তাহলে সে অবশ্যই মারা পড়বে, যেমন তার বন্ধুরা ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু ইতো তার বন্ধুদের কথা এই মেয়েটার মুখ থেকে শুনে সে অনেক রেগে যায়, কিন্তু অপারেটর তাকে এটা বোঝায় যে তারা সবাই ইতোর ভুলের কারণেই মারা গেছে, আর একজন যে বেঁচে আছে অর্থাৎ আরিয়ান, যাকে ইতো নিজের ভাই মানত, সেও এখন ইতোকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ইতো বলে যে অনেক হয়েছে, থামো এবার, আমাকে মেরে ফেলো। কিন্তু অপারেটর এমনটা করে না, আর ওখান থেকে সে চলে যায়। এরপর আমরা 3 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা আরিয়ানকে দেখি যে কিনা চাইনিজ শেখার চেষ্টা করছে। তখনই সে ভেতর থেকে ইতোর চিৎকার শুনতে পায়, আর এখানে আমরা জানতে পারি যে বব আসলে ড্রাগস বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেছে, যার কারণে তাকে ইতোর কাছে অনেক বকা শুনতে হয় আজ। তো নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে বব বলে যে আজকাল ড্রাগসের ব্যবসায় অনেক টাকা রয়েছে, আমাদের সামনে এগোতে হলে এই ব্যবসাটাই করতে হবে। কিন্তু ইতো ট্রায়াডের হয়ে কাজ করার একেবারেই বিপক্ষে ছিল, কারণ ওরা অনেক বিপজ্জনক লোক ছিল। তো এখানে এই দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে হাতাহাতিও হয়ে যায় যে তারা ট্রায়াডের হয়ে কাজ করবে নাকি করবে না। কিন্তু তখনই আরিয়ান তাদের মাঝে এসে দুজনকেই শান্ত করে আর বলে যে বস, আমি ববির কথার সাথে একমত আছি, আমাদের টাকা কামানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে। ভাবো, আমাদের মতো রাস্তার ছেলেরা ট্রায়াডের এলিট লোকেদের সাথে মিলে কাজ করবে। তো ওই সময় যদিও ট্রায়াডের হয়ে কাজ করতে রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে তারা দুজনেই কিন্তু ট্রায়াডে জয়েন করে ফেলে, যা
আজকে তাদের এমন একটা জায়গাতে এনে দাঁড় করিয়েছে যে দুই বন্ধু এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক, এখন আরিয়ান ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে ইতোকে কল করে আর বলে, আমি এমনটা চাইনি, আমি সবাইকে বাঁচানোর চেষ্টা করেছি শুধু এই জন্য যেন আমরা সবাই একসাথে সামনে এগোতে পারি, কিন্তু তুমি ওই মেয়েটার জন্য বছরের পর বছর করা মেহনতগুলো সব ধুলায় মিশিয়ে দিয়েছো। ইতো তাকে বলে যে ট্রায়াড তাকে তোমাকেও আমার মতো একটা জানোয়ার বানিয়ে দিয়েছে, কিন্তু আমার কথা শোনো, যদি তুমি আমার জায়গাতে থাকতে তাহলে তুমিও এমনটাই করতে। এরই মাঝে অপারেটর ফিরে চলে আসে। ইতো বলে যে প্রথম আর শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি যে তোমাকে কে পাঠিয়েছে, যার উত্তরে অপারেটর বলে যে সে যেই হোক না কেন সে তোমাকে আর 6 সিজের সকল মেম্বারদেরকে মৃত দেখতে চায়। ইতো তার এই কাজ করতে রাজি হয়ে যায়, বাস তার একটাই শর্ত ছিল, যদি এই সব কিছুর মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে যেন অপারেটর রিনাকে এখান থেকে দূরে কোনো নিরাপদ জায়গাতে নিয়ে যায়। কিন্তু রিনার সব ধরনের জাল ডকুমেন্টস আরিয়ানের কাছে ছিল, তাই এখন সেই ডকুমেন্টসগুলো আনার জন্য ইতো তার পুরনো আড্ডায় চলে যায়। ওদিকে আরিয়ানও ইতোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তো এখন ভেতরে যাবার আগে ইতো নিজের কাপড়ের নিচে মোটা মোটা বই লুকিয়ে রাখে, কারণ ভেতরে তাকে মারার জন্য অনেক মানুষ বসে আছে। ইতো ভেতরে আসতেই দেখতে পায় যে তার আড্ডা এখন ট্রায়াডের আস্তানা হয়ে গেছে। তাকে দেখা মাত্রই সবাই নিজেদের অস্ত্র তুলে নেয়, কারণ আজ রাতে সে এখান থেকে জ্যান্ত ফিরবে না। সবাই একসাথে মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর চোখের পলকেই সেই হলটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। ইতো একাই তাদের সবার সাথে লড়াই করতে থাকে, সে কারো ঘাড় কেটে দেয় তো কারো এক ঝটকাতেই মেরুদণ্ড ভেঙে দেয়। কিন্তু ইতোকে মারার জন্য এত বেশি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল যে কেউ থামার নামই নিচ্ছিল না। শুধু তাই নয়, একজন সন্ত্রাসীকে সে বল দিয়ে এমনভাবে মারে যে তার মাথায় ফেটে যায়, যেটা দেখে উপস্থিত সকলের আত্মা কেঁপে ওঠে যায়। আর অন্যদিকে আমরা আরও একজন লোককে দেখতে পাই যে কিনা ইতোর আস্তানার খোঁজ পেয়ে গেছে। এরই মাঝে সেখানে অ্যানা আর এলিনাও চলে আসে। এই লোকেরা ওই মেয়ে দুজনকে দেখে বলে যে ঠিক আছে, তোমরাও আমাদের সাথেই চলো, আমরা সবাই মিলে ইতোকে মেরে ফেলবো। কিন্তু ওই মেয়েরা দল বেঁধে শিকার করার মতো কেউ ছিলই না, তাই তারা ওই লোকেদের সাথে যায় না। মেয়েদের এমন কাজ কারবার দেখে ওখানকার সবাই মেয়েদেরকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু খুব শীঘ্রই তাদের সকলের মজা উড়ে যাবে, কারণ যখনই তারা লিফটের দরজা খুলে ফেলে তখনই সেখানে অপারেটর তাদের সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। শেষমেশ সে লিফটের ভেতরে একটা গ্রেনেড ছুঁড়ে মারে, যেটার ব্লাস্টে বেঁচে থাকা সবাই মারা যায়। আর এই ব্লাস্টের আওয়াজ শুনে আরও লোকজন উপরে উঠে আসে, কিন্তু অপারেটর তাদের ওয়েলকাম করার জন্য দেয়ালে ডায়নামাইট লাগিয়ে রেখেছিল, আর সবগুলো এক এক করে ফেটে যায় আর মুহূর্তের মধ্যে পুরো বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। অন্যদিকে আমরা ইতোকে দেখতে পাই, যার লড়াই শেষ হওয়ার নামই নিচ্ছিল না। একজনের পর একজন গুন্ডা মাস্তান তার উপরে হামলা করেই যাচ্ছিল, যেন শহরের সকল গুন্ডারা শুধু তাকেই মারতে এসেছে। যদিও কেউ তার চুলও ছিঁড়তে পারছিল না, কিন্তু ইতো এত লোকদেরকে আসতে দেখে সে ফ্লোরে পেট্রোল ফেলে দেয়, আর যখনই সেই লোকগুলো পেট্রোলের উপরে পা দেয় সাথে সাথে সে গুলি চালিয়ে পেট্রোলে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে সকল গুন্ডারা পুড়ে ছাই হয়ে যায়। তো এখানে আরিয়ান খুবই অধীরভাবে অপেক্ষা করছিল ইতোকে নিজ হাতে মারার জন্য, কিন্তু তখনই সে একজন স্নাইপারকে দেখতে পায় যে কিনা এক গুলি করে ইতোকে মেরে ফেলতে এসেছিল। এরই মাঝে অ্যালিনা আর অ্যানা ওই বাচ্চাটাকে মারতে চলে যায়, কিন্তু তখনই অপারেটর তাদের রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে পড়ে। এখানে অপারেটর সেই মেয়ে দুজনকে সাবধান করে দিয়ে বলে যে যদি কেউ ওই বাচ্চাটাকে ছোঁয়ার চেষ্টাও করে তাহলে সে তাদেরকে জ্যান্ত ছাড়বে না। কিন্তু ওই মেয়েরা কেউ অপারেটরের কথা শোনে না, আর অ্যালিনা সবার আগে ওই মেয়েটার উপরে হামলা করে দেয়, আর তারপর অ্যানাও খুবই দ্রুত তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অপারেটর কিন্তু কম ছিল না, ওই দুজন তাকে মারার জন্য নিজেদের পুরো শক্তি দিয়ে দেয়, কিন্তু অপারেটর একাই ওই দুজনের উপরেই ভারী পড়ে যায়। এরপর অ্যানা নিজের ধারালো অস্ত্র বের করে আর সেটা দিয়ে অপারেটরের গলা কাটতেই যাবে, কিন্তু অপারেটর তখনই মাঝখানে চাকু এনে তাকে আটকে দেয়। অ্যালিনাও তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তার সাথে লড়াই করার সময় অপারেটর অ্যানাকে তার নিজেরই ওই তারের মধ্যে পেঁচিয়ে শেষ করে দেবার চেষ্টা করে, আর শেষমেশ একটা এসির সাথে ওই তারটা বেঁধে এসিটাকে সে নিচে ফেলে দেয়। এর কারণে অ্যানা ওই তারগুলোর সাথে বেঁধে গড়িয়ে গড়িয়ে এমনভাবে আটকে যায় যে খুবই নির্মমভাবে তার গলা
কেটে সে ওখানেই মারা যায়। এখন শুধুমাত্র অ্যালিনা আর অপারেটরই বেঁচে ছিল। অ্যালিনা তার উপরে একটার পর একটা অনেকগুলো প্রাণঘাতী হামলা করে দেয়, কিন্তু অপারেটর অনেক স্ট্রং ছিল। তার একটা আঙুল কেটে যাওয়ার পরেও সে লড়াই টিকে ছিল, আর অ্যালিনার প্রত্যেকটা হামলার জবাবে সে তাকে পাল্টা আক্রমণ করতে থাকে। এইসব কিছুর মধ্যে একটা আঘাত করে অ্যালিনা মনে করেছিল যে সে অপারেটরকে মেরে ফেলেছে, কিন্তু তখনই সে দেখতে পায় যে অপারেটর ইতিমধ্যেই তার পেট কেটে ফেলেছে। আর সবশেষে অপারেটর তার হাত চিরে তার গলায় একটা চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে অ্যালিনা মাটিতে পড়ে ছটফট করতে করতে ওখানেই মারা যায়। ওদিকে ইতো জলদি নিজের শরীর থেকে সকল বই বের করে ফেলে, আর এখন সে সামনে এগোতে থাকে। আর ওই স্নাইপার যে কিনা তাকে গুলি করতে এসেছিল, সে শ্যুট করার আগে আরিয়ান পেছন থেকে তার উপরে হামলা করে স্নাইপারটাকে মেরে ফেলে। আর ফাইনালি ইতো আরিয়ানের কাছে চলে আসে আর তার মাথায় বন্দুক রেখে জিজ্ঞাসা করে যে আমার আর ওই বাচ্চার ডকুমেন্টসগুলো কোথায়। আরিয়ান তাকে বলে যে স্নাইপারের হাত থেকে আমি তোমার প্রাণ বাঁচালাম, আর তুমি আমাকে এইভাবে ধন্যবাদ দিচ্ছ। ইতো এই কথা শুনে বন্দুক ফেলে দিয়ে বলে যে এবার এটাকে এখানেই শেষ করতে হবে, আমাকে আর ওই মেয়েটাকে এখান থেকে যেতে দাও, কথা দিচ্ছি আমার চেহারা আর দ্বিতীয়বার তুমি জীবনেও দেখবে না। কিন্তু আরিয়ান তাকে এমনি এমনি যেতে দেওয়ার পাত্র ছিল না। সে বলে যে জানো তোমার পরে 6-6 জায়গা কে নেবে। এই কথা শুনে ইতো বলে যে তুমিও সেই একই ভুল করছো যা আমি 3 বছর আগে করেছিলাম। চিয়েন তোমাকেও বোকা বানাচ্ছে। আমার কথা বিশ্বাস করো, এই 6-6 গ্যাংয়ের ভিতরে শুধু মৃত্যুই রয়েছে। কিন্তু ক্ষমতার নেশায় বুধ হয়ে আরিয়ান তার একটা কথাও শোনে না, আর তাকে জোরে একটা লাথি মেরে দেয়। ইতো তাকে আটকানোর জন্য এগিয়ে তো যায়, কিন্তু আরিয়ান তাকে তুলে নিচে আছড়ে ফেলে দেয় আর তাকে জোরে ঘুষি মারতে থাকে। ইতো তাকে মারতে চায় না, কারণ দুজন একসময় অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু আরিয়ানের চিন্তা এখন তার থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছিল। সে যে কোনো মূল্যে 6-6 লিডার হতে চাইতো। সে ইতোর উপরে একটার পর একটা আঘাত করতে থাকে, আর শেষমেশ তার মুখে এত জোরে একটা পাঞ্চ করে যার ফলে ইতো মাটিতে পড়ে যায়। কিন্তু ইতো আরিয়ানের উপরে কোনো পাল্টা আক্রমণ করে না। ইতো তাকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করে যে তুমি আমাকে লড়াই করার জন্য বাধ্য করো না, এইসব কিছু বন্ধ করো, এতে আমাদের সকলের জন্য ভালো হবে। কিন্তু আরিয়ান তার কোনো কথাই শুনছিল না, তাই শেষমেশ ইতো পাল্টা আক্রমণ করে দেয়। কিন্তু আরিয়ান তার সব আঘাত থেকে বেঁচে যাচ্ছিল। দুজনের মধ্যে ফাইট এত লম্বা হয়ে যাচ্ছিল যে শেষমেশ দুজনেই খুবই বাজেভাবে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তারপরেও দুজন লড়াই করতে থাকে, কেউ হার মানার পাত্র ছিল না। এখানে আরিয়ান ইতোর চোয়াল ভেঙে দেবার চেষ্টা করে, আর এই সব কিছু করতে করতে তারা দুজনেই প্রচণ্ড আহত হয়ে যায়। কিন্তু এই লড়াই তখনও থামে না, কারণ কেবলমাত্র একজনের মৃত্যু হলে এই লড়াই থামতে পারে। আর সেই সাথে লড়ার সময় ইতোর হাতে চোট লেগে যায়, আর আরিয়ান যখন তাকে মারার চেষ্টা করে তখন সে পায়ে আঘাত পায়, যার ফলে সে খোঁড়াতে শুরু করে। ইতো এবার আরিয়ানকে তুলে পাশে রাখা একটা কাটার মেশিনের কাছে নিয়ে যায়, আর সেই মেশিন চালু করে সে আরিয়ানকে কেটে ফেলতে চায়। কিন্তু এখানে আরিয়ানকে শেষ করার আগে আরিয়ান ইতোর পেটে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়, আর দুজনের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। কিন্তু তারা তবুও লড়াই করা বন্ধ করে না। আরিয়ান এবার ধারালো একটা ব্লেড নিয়ে ইতোর শরীরের অনেক জায়গাতে কেটেও দেয়। ইতো তখন একটা ধারালো কাঠ ওঠায় আর সেটা আরিয়ানের পায়ে ঢুকিয়ে দেয়। শেষমেশ তারা দুজন একসাথে একে অপরকে আঘাত করে, যেখানে আরিয়ান ব্লেডটা ইতোর মুখের এপাশ ওপাশে ঢুকিয়ে দেয়, কিন্তু ইতো ওই ধারালো কাঠের টুকরোটা আরিয়ানের গলায় ঢুকিয়ে দেয়। তো ফাইনালি রক্তে ভেজা ইতো আরিয়ানের গলাটায় চিরে ফেলে। ইতো চাইলে তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে এমনটা করে না, আর বলে যে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, ওই লোকগুলো তোমাকে কি জানোয়ার বানিয়ে দিয়েছে। এইসব কিছু বলে ইতো ওখান থেকে যেতে শুরু করে, আর সে পেছনে ফিরে তাকায়ও না। আর আরিয়ান তাকে আটকানোর চেষ্টা করে, কারণ তার মতে ফাইট এখনও শেষ হয়নি। সে তাকে যে কোনো মূল্যে মারতে চাচ্ছিল, তাই সে ওখানে পড়ে থাকা একটা বন্দুক দিয়ে তার উপরে কয়েকটা গান ফায়ার করে। কিন্তু এত কিছুর পরেও ইতো এখন তার সাথে লড়াই করার জন্য আর ফেরে না। সে ওখান থেকে চলে যায়। আর এখন আরিয়ান এই ভয়ঙ্কর আহত অবস্থায় সেখানে একা দাঁড়িয়ে ব্যথায় কাতরাতে থাকে, আর তখনই সেখানে চিয়েন চলে আসে। সে আরিয়ানের এমন অবস্থা দেখে খুবই হতাশ হয়, আর আরিয়ান তাকে বলে তুমি এমনটা কেন করলে, ইতোকে মারার জন্য আমাকেই কেন বেছে নিলে,
যার উত্তরে চিয়েন তাকে বলে যে আমি তো তোমাকে ব্যাস কিছু অপশন দিয়েছিলাম, বেছে তো তুমি নিয়েছিলে। এই কথা শুনে আরিয়ান রেগেমেগে চিয়েনের উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু বন্দুকটা খালি ছিল। যদি সে এমনটা না করত তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু এখন অনেক দেরি করে ফেলেছে, কারণ চিয়েন এবং তার লোকেরা আরিয়ানকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আর তার লাশের উপর দিয়ে এমনভাবে চলে যায় যেন সে তাদের কাছে একটা পোকামাকড়ের মতো ছিল। তো এতক্ষণ আরিয়ানকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে চিয়েনের কাছে সে পোকামাকড় ব্যতীত অন্য কিছুই নয়, কিন্তু আফসোস আরিয়ানের কপালে এটাই লেখা ছিল। অন্যদিকে আমরা অপারেটরকে দেখতে পাই যে কিনা রিনাকে সই সালামতে পোর্টে নিয়ে আসে, আর এখানে রক্তে মাখামাখি হয়ে ইতো তাদের কাছে ফিরে আসে আর রিনাকে তার পাসপোর্ট ধরিয়ে দিয়ে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে যেতে পারবো না। কিন্তু রিনা তাকে ছাড়া যেতেই চাচ্ছিল না, কিন্তু অনেক বোঝানোর পরে শেষমেশ সে মেনে নেয়। আর তারপর সকালের শিপে রিনা এবং অপারেটর অন্য একটা দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যেখানে সে সুরক্ষিত থাকবে। আর ফাইনালি আমরা এটাও জানতে পারি যে অপারেটরকে চিয়েনি পাঠিয়েছিল 6 এর পুরো গ্রুপটাকে ধ্বংস করার জন্য। আর ওদিকে আমরা চিয়েনকে দেখতে পাই যে কিনা তার লোকদেরকে নিয়ে ইতোকে আবারও ধরার জন্য এসেছিল। ইতো জানতো যে এবার তার শেষ হতে চলেছে, সে আর পালাতে পারবে না, তাই সে আর পালানোর চেষ্টাও করে না। সে বাস নিজের গাড়িটা স্টার্ট করে আর ধীরে ধীরে চিয়েনের দিকে এগোতে থাকে। কিন্তু যখনই না সে গাড়ির স্পিড বাড়িয়েছিল, সাথে সাথে চিয়েনের লোকেরা তার উপরে এলোপাতাড়ি গুলি করতে থাকে, আর সেই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এটা একটা ইন্দোনেশিয়ান মুভি হলেও যে পরিমাণে ভায়োলেন্স দেখানো হয়েছে, ভাই এই মুভি কতদিন আমার চ্যানেলে থাকবে সেটা আমি নিজেও জানি না, যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে। যাই হোক, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।